রথিস ডায়েরির নতুন একটি ভিডিওতে আবারও সকলকে স্বাগত। 1, 2, 3 করে এসে পৌঁছেছি বনগাঁর ষষ্ঠ ও অন্তিম পর্বে। গত পর্বের কিছু রিক্যাপ দেওয়া রইল। 1 থেকে 5 প্রত্যেকটা এপিসোড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের জন্য। এই সিরিজে আপনাদের থেকে অনেক ভালোবাসা, ভরসা ও সাপোর্ট পেয়েছি, তাই তো সাহস করলাম আরেকটু নতুন কিছু করতে। গত পর্বের প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আপনাদের নিয়ে যাব 1855 সালের বনগাঁর মঙ্গলগঞ্জ অঞ্চলে। নাট্য রূপান্তরের মাধ্যমে দেখাবো নীলকর সাহেবের কুঠি কিভাবে হয়ে উঠল কাটা সাহেবের কুঠি, তাও আবার এআই সহযোগে, যা ইউটিউবে এই টপিকের ওপর প্রথম হতে চলেছে। তাই কোথাও যাবেন না, চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে একেবারে আনকাট অবধি দেখতে, কারণ ইম্পর্টেন্ট জায়গা মিস হয়ে গেলে পরের বিষয়টা বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা যদি ভবিষ্যতে এরকম বা অন্যরকম কিছু আমাদের থেকে দেখতে চান, কমেন্টে জানাবেন। আর ভবিষ্যতে সমস্ত ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটা ক্লিক করে রাখাটা অত্যন্ত জরুরি। যেহেতু আমরাও শিখছি, তাই ভুল ত্রুটি মার্জনীয়। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বাইরে তখন বৃষ্টি হচ্ছে, মৃদু মেঘগর্জন। চারিদিকে নিকষ অন্ধকারের মাঝে টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। কিছু মানুষ জড়ো হয়েছে, তাদের চোখে মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট। সেই আলো আধারিতে একটা দৃঢ় কণ্ঠস্বর, অনেক হইছে, এবার লড়াই চাই। দূরে কোথাও বাজ পড়ার শব্দ, কিন্তু মানুষগুলো তাতে জানা চমকে উঠল, তার থেকে অনেক বেশি কেঁপে উঠল এই তিনটে শব্দে, এবার লড়াই চাই। ঘটনার সূত্রপাত হয়েছিল এর অনেক বছর আগে থেকে সুদূর ইংল্যান্ডে। 1760 সাল থেকে 1840 সালের মধ্যে ইউরোপ মহাদেশ, আমেরিকা, ইংল্যান্ডে শুরু হয়েছিল শিল্প বিপ্লব। আধুনিক সব মেশিনের ব্যবহার করে শুরু হয়েছিল বিভিন্ন উৎপাদন শিল্প। সেই প্রথম মেশিনের দ্বারা শুরু হয়েছিল বস্ত্রশিল্প। আধুনিকতার ছোঁয়ায় বস্ত্রশিল্পের চাহিদাও বাড়ল। দেশ ও দেশের বাইরে চলল এইসব বস্ত্রের ব্যবহার। বস্ত্রশিল্পের উন্নতির সাথে সাথে প্রয়োজন পড়ল নীলের, আর এটা পাওয়া সম্ভব ছিল চাষের মাধ্যমে। ইংরেজ বণিকরা এই নীল চাষের জন্য বেছে নিল ভারতবর্ষকে, কারণ এখানে কৃষকদের কম মজুরি দিয়ে বেশি নীল উৎপাদন করা সম্ভব। যেমন ভাবনা তেমন কাজ। দেশের জমিদারদের থেকে জমি লিজে নিয়ে নীলকর সাহেবরা কৃষকদের দিয়ে নীল চাষ করাতে শুরু করলো। প্রথম প্রথম সব ঠিকই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হলো সমস্যা। তোমাদের চাষ করিবার জন্য আমি তোমাদের দাদন দেবে, তোমরা আমার জন্য চাষ করিবে। কৃষকদের দাদনের লোভ দেখিয়ে কম মজুরি দিয়ে নীল চাষ করাতে শুরু করলো এইসব সাহেবরা, আর নিজেরা প্রচুর মুনাফা অর্জন করলো। কিন্তু ক্রমেই কৃষকরা বুঝতে পারল তারা ভুল করে ফেলেছে। কিছু দাদনের লোভে কম মজুরিতে কাজ করতে গিয়ে তাদের অর্থ সংকট দেখা দিল। তারা তাদের অভাবের কথা জানাতেই শুরু হলো অত্যাচার। হুজুর, এই সামান্য মজুরিতে আমাদের সংসার চালানো যে দায়, আমাদের কথা একটু ভাইবা দেখেন মাই বাপ। আমি তোমাদের দাদন দিয়াছি, এরপরেও যদি তোমরা চাষ করিতে না চাও তবে তোমাদের জেলে যাইতে হইবে। সেই সময় দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল নীলকুঠি।
সেখানে লাঠিয়াল বরকন্দাজদের সাথে ছিল জেলখানাও। সেখানেই শুরু হলো কৃষকদের ওপর অত্যাচার। কৃষকরা এবার ইংরেজ পুলিশদের শরণাপন্ন হলো। সাহেব, ওই নীল সাহেবরা আমাদের জেলবন্দি করার ভয় দেখাচ্ছে, এদিকে মজুরিও দিবে না বলছে। আমরা বউ বাচ্চা নিয়ে তো মরেই যাবো সাহেব, মরেই যাবো। ইংরেজ পুলিশরা কিছু সুরাহা করতে পারলই না, উল্টে খবর চলে গেল নীলকর সাহেবের কাছে। নীলকর সাহেব লাঠিয়ালদের আদেশ দিল, তোমরা কৃষকদের কাছে যাইবে, উহাদের পকড়াও করিয়া আনিবে, উহাদের বউ বাচ্চাকেও ছাড়িবে না। বিশাল লাঠিয়াল বাহিনী কৃষক ও তাদের পরিবারকে বন্দি করে নিয়ে আসলো নীলকুঠিতে। তোমরা আমার বিরুদ্ধে পুলিশকে জানাইয়াছ, এবার আমার চাবুক বুঝাইবে তোমাদের। হুজুর, আমাদের সাইরা দেন, হুজুর আমাদের সাইরা দেন, এই ভুল আমাদের আর হইব না। আমাদের তোমাদের এই ভুলের মাসুল তোমাদের বউদেরও দিতে হইবে। লাঠিয়াল, ওই মহিলাকে আমার ঘরে লইয়া যাও। হুজুর, আমায় ক্ষমা করি দেন, আমার এই সর্বনাশটি কইবেন না হুজুর, ক্ষমা করি দেন, ক্ষমা করি দেন হুজুর। এইসব অত্যাচারের সাথে সাথেই কৃষকদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, খুন করা হলো তাদের। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে শুরু করবে। একটা সময় পর কৃষকদের দেয়ালে পিঠ থেকে গেল। এবার শুরু হলো নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। জনৈক এক অল্প বয়সী ছেলের ডাকে সাড়া দিয়ে সমস্ত গ্রামবাসী এক জায়গায় হলো। আশেপাশের দু একটা গ্রামের মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে যোগ দিল সেই গোপন সভায়। সেই অল্প বয়সী ছেলেটি দীপ্ত কণ্ঠে বলে উঠল, আমাদের হারান কাকাটারে মাইরা নদীতে ভাসায় দিল, তাতেও হইল না, ওই শয়তান সাহেব ওর জায়গাটাও নিয়ে আনিল। আর মনিরুল চাচা, মনে আছে মনিরুল চাচার কথা? গাছে বাইদ্ধা ওরে কি মারটাই না মারল, চাষির সাথে অত্যাচার কইরা ওই স্তরে ফেলায় দিল। এরপরও আমরা কিছু কমু না ওই সাহেব রে, কি কও তোমরা? না না না, এই অত্যাচার সহ্য হয় না। অনেক হইছে, এবার লড়াই চাই। চলো একসাথে ওই নীলকুঠির পানে। গ্রামবাসীরা একসাথে জড়ো হলো নীলকুঠির সামনে। কাস্তে, লাঠি, মশাল হাতে সেই সব গ্রামবাসী। লড়াইটা ছিল দুমুঠো খাবারের লড়াই, বউ বাচ্চাকে বাঁচানোর লড়াই, নিজের এক টুকরো জমি বাঁচানোর লড়াই, মোট কথা বেঁচে থাকার লড়াই। সেই রাতে তাদের ভয়ে পালিয়েছিল লাঠিয়াল বরকন্দাজরা। তারা আটক করলো অত্যাচারী নীলকর সাহেবকে। সারো সারো, তোমরা আমাকে সারিয়া দাও। আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব আছি। তোমাদের সকলকে আমি মারিয়া ফেলিব, তোমাদের জমি কারিয়া লইব। তোমরা আমাকে ছাড়িয়া দাও। না না না, সাহেবদের পারিস না। সাহেব, আজ তোমার সাইরা দিলে তুমি আমাদের মাইরা ফেলাইবা, তার থেকে ভালো তুমি আজ শেষ হও। গ্রামবাসীরা এক কোপে যন্ত্রণার অবসান ঘটাতে সাহেবের মুন্ডুচ্ছেদ করেছিল। তারপর থেকেই এই নীলকুঠি কাটা সাহেবের কুঠি নামেও পরিচিত হয়। এই নীলকুঠি এখন কেমন আছে চলুন ঘুরে দেখা যাক।
জনশ্রুতি রয়েছে অনেকেই নাকি সেই মুন্ডহীন সাহেবকে এখানে দেখেছেন। সত্যতা যাচাইয়ের জন্য অনেকেই রাতের বেলা এখানে আসেন। তবে আমরা সেরকম কিছুই অনুভব করিনি এখানে। আপনি চাইলে রাত্রি যাপনও করতে পারেন। 4টে রিসর্ট আছে এখানে, যেখানে থাকা খাওয়া জনপ্রতি 1000 থেকে 1200 টাকা। ভিডিওর আনকাটটাও দেখার অনুরোধ রইল আপনাদের। তার আগে কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন। লাইক ও শেয়ার করে পাশে থাকবেন নিশ্চিত জানি। কিছু দাদনের লোভে কম মজুরিতে কাজ করতে গিয়ে তাদের অর্থ সংকট শুরু হলো, আর তাদের অভাবের কথা জানাতেই শুরু হলো অত্যাচার। হুজুর, এই সামান্য মজুরিতে আমাদের আর সংসার চালানো দায়। হুজুর, আমাদের কথা একটু ভাইবা দেখেন। হ্যাঁ হ্যাঁ হুজুর, একটু ভাবে দেখেন। হ্যাঁ প্লিজ। পরের ভিডিওর জন্য আবার বেরিয়ে পড়ব কিছু নতুনের খোঁজে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।